তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব জেনপাস ইউজিট 2023-এর লাইফ সায়েন্সের আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আগের দিন আমরা 2024-এর করেছিলাম, আজকে 2023-এর আমি পুরো কোশ্চেনগুলো আলোচনা করব এবং ওই রিলেটেড ইনফরমেশনগুলো আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, ফার্স্ট কোশ্চেনটি হলো ব্যাড ওজোন ইজ ফাউন্ডিং। তো ব্যাড ওজোন পাওয়া যায় কোথায়? দেখো, আমাদের বায়ুমণ্ডলের লেয়ারে সর্বপ্রথম দেখো ট্রোপোস্ফিয়ার, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর হচ্ছে মেসোস্ফিয়ার, তারপর হচ্ছে থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। তো আমাদের জানি যে এয়ার পলিউশন হওয়ার ফলে যে ব্যাড জাতীয় যে ওজোনগুলো সেগুলো আমরা জানি যে ট্রোপোস্ফিয়ারে গিয়ে জমায়, তাই এইটাকে কি বলা হয়? ব্যাড ওজোন লেয়ার ট্রোপোস্ফিয়ারকেই কিন্তু বলা হয়। তারপরে কোশ্চেনটি হলো নিম্নলিখিত ঝিল্লিগুলোর ভিতরে কোনটি হার্টকে ঘিরে থাকে? আমরা জানি যে হার্টের এই যে হার্টের আমরা জানি যে হার্টের যে বাইরের দিকের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম এবং ভেতরেরটাকে বলা হয় মায়োকার্ডিয়ামস এবং তারপরেই দেখতে পাই আমাদের জানি এন্ডোকার্ডিয়াম। তো বাইরের আবরণীটার নাম হচ্ছে কি? পেরিকার্ডিয়ামস। ফুসফুসের আবরণীর নাম হচ্ছে প্লিউরা। হ্যাঁ, আর মধ্যচ্ছদা আমাদের জানি যে স্তন্যপায়ী প্রাণীদের শ্বাসতন্ত্র এবং পাচনতন্ত্রের ঠিক মধ্যবর্তী লেয়ারই থাকে আমাদের জানি মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। তারপরে কোশ্চেনটি হলো দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা তৈরি গোল্ডেন রাইসটি অধিক মাত্রায় উৎপাদন করে। আমরা জানি যে বিটা ক্যারোটিন ও ফেরিটিন নামক যৌগ কিন্তু আমাদের এই গোল্ডেন রাইসের ভিতরে কিন্তু পাওয়া যায়। এটাও কিন্তু একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এটা কিন্তু বায়োটেকনোলজিতে কিন্তু তৈরি করা হয়। পরবর্তী কোশ্চেনটি হচ্ছে নিম্নলিখিত ম্যালেরিয়ার পরজীবীগুলির মধ্যে কোনটি দীর্ঘতম ইনকিউবেশন সময়কাল কিন্তু দেখা যায়? দেখো, আমরা জানি যে প্লাজমোডিয়াম যে ফ্যালসিফেরাম, তো প্লাজমোডিয়াম ফ্যালসিফেরামের কিন্তু আমরা জানি যে লং টাইম কিন্তু ইনকিউবেশন পিরিয়ড কিন্তু আমরা দেখে থাকি। তারপরে কোশ্চেনটি হলো কোন এরায় সরীসৃপী প্রাণীর আধিপত্য দেখা যায়? তো আমাদের জানি যে রেপ্টাইলিয়ান্সদের আমরা জানি যে মেসোজোয়িক যুগে কিন্তু আমরা দেখতে পাই। আমাদের জানি যে এই যে ইভোলিউশনারি টাইম স্কেলে আমাদের বিভিন্ন ধরনের টাইম আমরা দেখে থাকি, সিনোজোয়িক, প্লেওজোয়িক, মেসোজোয়িক, হ্যাঁ, ডিভোনিয়াম আর কি, এরকম বিভিন্ন ধরনের টাইম। তার ভিতরে দেখো মেসোজোয়িক যুগে কিন্তু আমরা কি পাই? রেপ্টাইলিয়ান্সদের প্রাণীদের কিন্তু আধিপত্য কিন্তু আমরা দেখে থাকি। পরবর্তী কোশ্চেনটি হলো মানব মস্তিষ্কের কোন অংশে শ্বাসতন্ত্রের কেন্দ্র অবস্থিত? তো আমাদের জানি যে এই যে মস্তিষ্ক, এই মস্তিষ্কর সামনেরটাকে বলা হয় অগ্র মস্তিষ্ক, মধ্যবর্তী পার্টকে বলা হয় মধ্য মস্তিষ্ক এবং তারপরে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। আর ঠিক এই নিচের দিকে একটি পার্ট থাকে মেডালা অফ অবলাঙ্গাটা এবং পন্স ভ্যারোলির ঠিক এই নিচের দিকের পার্টটাই থাকে। তো এই মেডালা অফ অবলাঙ্গাটা কি হয়? আমাদের রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ শ্বাসতন্ত্রকে কিন্তু কন্ট্রোল কিন্তু করে থাকে। তাহলে অ্যান্সার হবে মেডালা অফ অবলাঙ্গাটা। নিম্নলিখিত কোনটি বোঝানোর ক্ষেত্রে ওকাজাকি অবদান আছে? তো আমাদের জানি যে ডিএনএ যখন রেপ্লিকেশন করে তো একটি কন্টিনিউয়াস স্ট্যান্ড করে, যাকে আমরা লিডিং স্ট্যান্ড বলে থাকি। আর এই ল্যাগিং স্ট্যান্ড যখন রেপ্লিকেশন হয় ঠিক তখন এরকম সেগমেন্টেড খণ্ড থাকে। সায়েন্টিস্ট ওকাজাকি এই সেগমেন্টেড খণ্ডগুলোর নাম দেন ওকাজাকি ফ্র্যাগমেন্ট বা ওকাজাকি খণ্ড কিন্তু বলা হয়। আর এটি আমাদের রেপ্লিকেশন প্রক্রিয়ার সময় কিন্তু আমরা দেখে থাকি। পরবর্তী কোশ্চেনটি হলো দেখো চারগফ রুলস। চারগফ রুলস হচ্ছে আমরা জানি যে অ্যাডেনিন এবং গুয়ানিন ঠিক যতটুকুই থাকবে, থাইমিন এবং সাইটোসিন ঠিক ততটা পরিমাণেই থাকবে। তাহলে অ্যান্সার হবে কিন্তু এটি মলিকুলার বায়োলজির একটি কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। পরবর্তী কোশ্চেন হলো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউক্যারিওটিকদের প্রোটিন সংশ্লেষণের প্রারম্ভিক ঘটনা? আমরা জানি যে আমাদের প্রারম্ভিক কোডনটি হলো AUG। AUG একে বলা হয় ইনিশিয়েশন কোডন বা প্রারম্ভিক কোডন কিন্তু বলা হয়। তো AUG কে কি বলা হয়? প্রারম্ভিক কোডন বা ইনিশিয়েশন কোডন। এবং AUG আমরা জানি যে মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিড কিন্তু কোড করে থাকে। তাহলে অ্যান্সার হবে কি? AUG। তারপরে কোশ্চেনটি হলো দেখো আমের ভোজ্য অংশটির ভিতরে কোনটি? তা আমাদের জানি যে মেসোকার্প লেয়ার অর্থাৎ মধ্য স্তকটা কিন্তু আমরা কিন্তু খেয়ে থাকি। পেশি সংকোচনের জন্য এটিপেজ উৎসেচকটি এই লাগে, এদের মধ্যে কোনটি? আমরা জানি যে মায়োসিন। হ্যাঁ,
আমরা যে জানি যে মায়োসিনস কিন্তু এরকম গল স্টিক ব্যাটের মতন দেখতে হয়, আর সেই মায়োসিনের কিন্তু দুটো হেড থাকে। একটা হেড হচ্ছে এটিপি বাইন্ডিং সাইড হেড, আর একটি হেড হচ্ছে আমাদের জানি অ্যাক্টিন বাইন্ডিং সাইড হেড। তো আর এই এটিপি বাইন্ডিং সাইড হেডটাই কিন্তু আমরা মায়োসিনে কিন্তু দেখতে পাই। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে কিন্তু মায়োসিন। তারপরে কোশ্চেনটি হলো নিম্নলিখিত উদ্ভিদ অঙ্গ কোনটি হ্যাপ্লয়েডি উৎপাদন ব্যবহার করে থাকে? আমরা জানি যে পরাগধানী, এই পরাগধানীর ভিতরেই আমাদের হ্যাপ্লয়েডি উৎপাদন কিন্তু হয়ে থাকে। তারপরে কোশ্চেনটি হলো দেখো নিম্নলিখিত কোন অঙ্গগুলির মধ্যে ডিএনএ থাকে না? তো আমরা জানি যে ডিএনএ থাকে, আমরা জানি প্রধানত নিউক্লিয়াসে থাকে ডিএনএ। আচ্ছা, তারপরে কোথায় থাকে জানি? আমরা জানি ক্লোরোপ্লাস্টে থাকে এবং মাইটোকন্ড্রিয়ায় কিন্তু আমরা জানি কি ডিএনএ কিন্তু দেখা যায়। আর ডিএনএ থাকে না হচ্ছে একমাত্র কিন্তু আমরা জানি লাইসোজোমে কিন্তু ডিএনএ কিন্তু থাকে না। তাহলে অ্যান্সার হবে কিন্তু বি। আচ্ছা, মানুষের ডাউন বর্ণিত সিন্ড্রোমে নিম্নলিখিত ক্রোমোজোম ত্রুটির কারণ ঘটে। আমরা জানি যে ডাউন সিনড্রোম হয়, ডাউন সিনড্রোম মেইনলি দুটো কারণ কিন্তু থাকে, যে আমরা জানি 21 নম্বর ক্রোমোজোমে যদি ট্রাইজমি হয়, মানে আমরা জানি যে 21 নম্বর ক্রোমোজোমটা দেখা যাচ্ছে দুটো তো থাকে, তো 21 নম্বর ক্রোমোজোম ট্রাইজমি হয়ে গিয়ে যদি 3টে হয়ে যায় তখন কিন্তু আমাদের জানি ডাউন সিনড্রোম হয়। আর আমরা জানি যে 14 এবং 21 নম্বর ক্রোমোজোম তারা যদি ট্রান্সলোকেশনস কিন্তু করে থাকে, ট্রান্সলোকেশনস যদি করে থাকে, তাদের যদি পজিশন চেঞ্জ করে থাকে, তাহলে তখনও কিন্তু ডাউন সিনড্রোম কিন্তু হয়ে থাকে। তাহলে অ্যান্সার হবে 21 নম্বর ক্রোমোজোমের কিন্তু ট্রাইজমি। এছাড়াও আমাদের একটা রোগ জানি যে ক্লাইনফেল্টার সিনড্রোম। ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে কি হয়? ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে কি হয় আমরা জানি যে এক্স ওয়াইয়ের সাথে যদি একটা অতিরিক্ত একটি এক্স ক্রোমোজোম যদি জুড়ে যায়, তখন কিন্তু কি হয়ে যায়? এটা কিন্তু ক্লাইনফেল্টার সিনড্রোম কিন্তু হয়ে যায়। আর একটা জানি যে টার্নার সিনড্রোমের ক্ষেত্রে জানি যে একটা মেয়েদের যে দুটো যে এক্স ক্রোমোজোম থাকে, একটা এক্স ক্রোমোজোম যদি হ্রাস পেয়ে যায়, তখন এক্স ক্রোমোজোমটির এরকম ঠিক হয়ে দাঁড়ায়, অর্থাৎ কি 44 অটোজোম এবং এক্সও যদি এরকম কন্ডিশন দেখতে পাই, তখন তাকে আমরা কিন্তু টার্নার সিনড্রোম হিসেবে বলে থাকি। পরবর্তী কোশ্চেনটি দেখা যাক, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উদ্ভিদের কর কোষ প্রাচীরের সঙ্গে যুক্ত থাকে? আমরা জানি যে সুবেরিন কিন্তু অ্যান্সারটি হবে। তো দেখো আগের যে 15টা কোশ্চেন্স করলাম ওগুলো কিন্তু 1 নম্বর কিন্তু কোশ্চেন ছিল। এবারে যে কোশ্চেনটা করব, দেখো এই যে লাস্টে যে কোশ্চেনগুলো আছে ক্যাটাগরি 2 এর কিন্তু কোশ্চেন, এখানে কিন্তু ক্যাটাগরি 2 এর 5টা কিন্তু কোশ্চেন থাকবে এবং প্রতিটা কোশ্চেন কিন্তু মার্কস থাকবে 2 মার্কস করে। আর এখানে কিন্তু এমএসকিউ সিস্টেম, অনেকগুলো কিন্তু অ্যান্সার হবে। তো চলো দেখা যাক, নিম্নলিখিত কোনটির আভ্যন্তরীণ জরায়ু ডিভাইস হিসেবে, অর্থাৎ ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস অর্থাৎ আইইউডি একে বলা একটি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ কিন্তু পদ্ধতি কিন্তু বলা হয়। আর এই আইইউডি দেখো এখানে একটা আমি পাশে ছবি দিয়েছি, যে দেখো কপারটি ইউজ করা হয়। কপারটি কি করা হয়? মেয়েদের জরায়ু অন্তর্ভাগের ভিতরে আমাদের জানি যে কপারটি এরকম ইউজ করে দেওয়ার ফলে কপারটি ঠিক ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে জরায়ুর ভিতরে কিন্তু দিনের পর দিন ভিতরে প্রবেশ করতে থাকে, এবং এই কপারটি প্রবেশ করার পরে সেখানে সে পার ডে 50 মিলিগ্রাম করে টক্সিক সাইটোসিন নামক এক ধরনের যৌগ তৈরি করে। এই যৌগটি কি করে থাকে? এই যে জরায়ু পথ দিয়ে যখন শুক্রাণু অর্থাৎ স্পামগুলো যখন যায়, সেই স্পামের লেজগুলোকে কি করে দেয়? সে কি করে দেয়? কেটে দেয়। যার ফলে কি হয়ে যায়, এই যে আমাদের অ্যাম্পুলা অঞ্চলে যে ডিম্বাণু অবস্থান করে থাকে, সেখানে কিন্তু শুক্রাণুগুলো পৌঁছাতে পারে না, যার ফলে কি হয়ে যায় যে ফার্টিলাইজেশন হয় না। তাই এই যে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস হলো একটি কিন্তু স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। তো এখানে কোশ্চেনে কি বলেছে দেখো, নিম্নলিখিত কোনগুলির ভিতরে অভ্যন্তরীণ জরায়ু ডিভাইসের উদাহরণ? দেখো সার্ভাইভাল ক্যাপ এবং ভোল্ট ক্যাপ, এরা কিন্তু হচ্ছে আমাদের জানি যে ব্যারিয়ার মেথডে কিন্তু ইউজ করা হয়। এই যে লিপেস লুপ এবং মাল্টি লোড 375 এইগুলো কিন্তু হচ্ছে আইইউডি অর্থাৎ ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস হিসেবে কিন্তু ইউজ করা। তাহলে অ্যান্সার হবে লিপেস লুপ এবং মাল্টি লোড 375। পরবর্তী কোশ্চেনটি দেখা যাক, বংশগত রোগ কোনগুলি? আমরা জানি যে ফিনাইলকিটোইউরিয়া অর্থাৎ পিকেইউ, আমরা জানি যে পিকেইউ হয় প্লিওট্রপিক জিনের যদি কখনো গন্ডগোল হয় তখন পিকেইউ অর্থাৎ ফিনাইলকিটোইউরিয়া হয়। আর তারপরে দেখো আমাদের হিমোফিলিয়া কিন্তু আমাদের জানি যে
এক্স ক্রোমোজোমে যখনই প্রবলেম দেখা যায় তখন হিমোফিলিয়া কিন্তু হয়ে থাকে। গনোরিয়া হচ্ছে একটি যৌন ঘটিত রোগ এবং কুষ্ঠ এগুলো কিন্তু হচ্ছে আমাদের বংশগত রোগের কারণ নয়। তাহলে বংশগত রোগের অ্যান্সারটি হবে ফেনাইলকিটোইউরিয়া এবং হিমোফিলিয়া। তারপরে কোশ্চেনটি হলো দেখো, নিম্নলিখিত উপাদানগুলির ভিতরে কোনটি উদ্ভিদের বৃদ্ধিতে মাইক্রোনিউট্রিয়েন্টস হিসেবে কাজ করে থাকে? দেখো, মাইক্রোনিউট্রিয়েন্টস হিসেবে কাজ করে থাকে ম্যাঙ্গানিজ, মলিবডেনিয়ামস এবং কোবাল্ট। পটাশিয়াম হচ্ছে কিন্তু একটি ম্যাক্রোনিউট্রিয়েন্টস, তাহলে অ্যান্সার হবে কিন্তু এ, বি এবং সি। তারপরে কোশ্চেনটি দেখো, কোষের সাইটোস্কেলিটনের উপাদানগুলি হলো, দেখো কোষের সাইটোস্কেলিটনের প্রধান যে উপাদানগুলি হতো দেখো, অ্যাক্টিন ফিলামেন্ট, তারপরে হচ্ছে দেখো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তারপরে হচ্ছে দেখো মাইক্রোটিউবুলস। এইগুলো হচ্ছে আমাদের কোষের সাইটোস্কেলিটনের উপাদান। দেখো একটা কোষের সাইটোস্কেলিটন কোথায় থাকে? পুরো একটা কোষকে ঘিরে কিন্তু থাকে। আর এই সাইটোস্কেলিটন কি করে থাকে? কোষের হচ্ছে প্রপার শেপ দেয়, সেলুলার অর্গানেলসগুলো যেখানে যা পজিশন থাকে সেই পজিশনে কিন্তু অবস্থান করতে সাহায্য করে থাকে। আর সেই সাইটোস্কেলিটনের প্রধান উপাদানটি কি কি? একটা হচ্ছে অ্যাক্টিন, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবং লাস্ট হচ্ছে মাইক্রোটিউবুলস। এই যে দেখো অ্যাক্টিন এবং মায়োসিন, মায়োসিন আমাদের জানি মাসেলসের উপাদান, তাহলে এইটা কিন্তু হবে না। তারপর দেখো অ্যাক্টিন এবং মাইক্রোটিউবুলস, অবশ্যই এটা হবে। মায়োসিনও আমরা জানি মায়োসেলসে থাকে, তাহলে এটা হবে না। তারপরে দেখো অ্যাক্টিন, মাইক্রোটিউবুলস এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে বি এবং ডি। এবং লাস্ট কোশ্চেনটি হলো দেখো, নিম্নলিখিত কোনটি আফিম জাতীয় মাদক দ্রব্য অর্থাৎ নার্কোটিক এজেন্ট হিসেবে কারা থাকে? তাহলে অ্যান্সার হবে দেখো মরফিন এবং হিরোইন, এরা কিন্তু নার্কোটিক এজেন্ট হিসেবে থাকবে। তো এই ছিল আমাদের 2023-এর জেনপাস ইউজি লাইফ সায়েন্সের কোশ্চেন্স। তো এর পরবর্তী সালের আমি কোশ্চেন নিয়ে আসবো। ইতিমধ্যে দেখো আমাদের টার্গেট বায়োডাইভার্সিটি চ্যানেলে আমরা কোষ বিভাজন, কোষ নিয়ে আমরা ওয়ান শট ভিডিও দিয়ে দিই। তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখো, আশা করি জেনপাসের জন্য তোমাদের অনেক হেল্প হবে এবং আগামীতে বংশগতির আণবিক ভিত্তি, বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি এগুলোর ওয়ান শট ভিডিও আনবো এবং যেগুলো তোমাদের জেনপাস ট্র্যাক করার জন্য খুবই হেল্প হবে। এবং এই ভিডিওগুলো দেখো, তোমরা কোশ্চেন সলভ করো, আশা করি তোমাদের যে জেনপাসে যে 25 নম্বর থাকে 25 নম্বর পেতে কিন্তু অনেক হেল্পফুল হবে। এবং অবশ্যই তোমরা সবাই দি টার্গেট বায়োভার্সিটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করলেই তোমাদের দেখো অনেক হেল্পফুল হবে এবং তোমরা যদি সাবস্ক্রাইব করো আমি আরও মোটিভেট হব, আরও তোমাদের জন্য নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আনবো। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।